নমস্কার শ্রোতা বন্ধুরা, রেসিটেশন অ্যান্ড মোর চ্যানেল থেকে আমি সাথী চলে এসেছি। আজকে যে গল্পটি পড়ব সেটি একটা বিশেষ সময়ের কথা বলে। শেষ পর্যন্ত শুনুন গল্পটি। হয়তো এই গল্পের চরিত্রগুলোর সঙ্গে একাত্ম হয়ে গল্পের শেষে কোথাও সেই সময়টায় পৌঁছে যেতেও পারেন। আজকে পড়ব শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প নীলুর দুঃখ। সকালবেলাতেই নীলুর বিষচাক্কি ঝাঁক হয়ে গেল। মাসের 21 তারিখ, ধারে কাছে কোনো পেমেন্ট নেই। বাবা 3 দিনের জন্য মেয়ের বাড়িতে গেছে বারুইপুর। মহা টিক্রমবাজ লোক। সাউথ শিয়ালদায় গাড়িতে তুলে দিয়ে নীলু যখন প্রণাম করল, তখন হাসি হাসি মুখে বুড়ো নতুন সিগারেটের প্যাকেটের সেলোফেন ছেড়ছে। 3 দিন মায়ের আওতার বাইরে থাকবে বলে বুঝি ওই প্রসন্নতা, ভেবেছিল নীলু। গাড়ি ছাড়বার পর হঠাৎ খেয়াল হলো 3 দিনের বাজার খরচ রেখে গেছে তো। সেই সন্দেহ কাল সারা বিকেল খচখচ করেছে। আজ সকালেই মশারির মধ্যে আধখানা ঢুকে তাকে ঠেলে তুলল মা। বাজার যাবি না ও নীলু? তখনই বোঝা গেল বুড়ো চাক্কি রেখে যায়নি। কাল নাকি টাকা তুলতে রানাকে পাঠিয়েছিল, কিন্তু দস্তখত মেলেনি বলে উইথড্রয়াল ফর্ম ফেরত দিয়েছে পোস্ট অফিস। কিন্তু নীলু জানে পুরোটা টিক্রমবাজি। বুড়ো আগে ছিল রেলের গার্ড, রিটায়ার করার পর একটা মুদির দোকান দিয়েছিল। অনভিজ্ঞ লোক, তার উপর দোকান ভেঙে খেত, ফলে দোকান গেল উঠে। এখন 3 রোজগেরে ছেলে টাকা নিয়ে পোস্ট অফিসে রাখে আর প্রতি সপ্তাহে খরচ তোলে। প্রতিদিন বাজারের থলি 10 মেশে পেটের মতো ফুলে না থাকলে বুড়োর মন ভজে না। মাসের শেষের দিকে টাকা ফুরোলেই টিক্রমবাজি শুরু হয়। প্রতি সপ্তাহে যে লোক টাকা তুলছে তার নাকি দস্তখত মেলে না। নীলু হাসে। সে কখনো বুড়োর ওপর রাগ করে না। বাবা তার দিকে আড়ে আড়ে চায় মাসের শেষ দিকটায়, ঝাঁক দেওয়ার নানা চেষ্টা করে। নীলুর সঙ্গে বাবার একটা লুকোচুরির খেলা থাকে। বাঙালির খাওয়া, তার উপর পুটিয়ারির নাড়ু মামা, মামি, ছেলে, ছেলের বউ, 4টে বাইরের নিমন্ত্রিত, ঘরের লোক 12 জন, নীলু নিজে, মা, 6টা ভাই, 2টো ধুমসি বোন, বিধবা মাখনি পিসি, বাবার জ্যাঠতুতো ভাই আইবুড়ো নিবারণ কাকা। 20 চাক্কির নিচে বাজার নামে। রবিবার বাজার নামিয়ে রেখে নীলু একটু পাড়ায় বেরোয়। কদিন ধরেই পোগো ঘুরছে পেছন পেছন। তার কোমরে নানা আকৃতির 7টা ছুরি। ছুরিগুলো তার মায়ের পুরনো শাড়ির পাড় ছিঁড়ে তাই দিয়ে জড়িয়ে সযত্নে শার্টের তলায় গুঁজে রাখে পোগো। পাড়ার লোক বলে পোগো দিনে 7টা মার্ডার করে। নিতান্ত এলেবেলে লোকও পোগোকে যেতে দেখলে হেঁকে ডাক মারে, কি পোগো বাবু, আজ কটা মার্ডার হলো? পোগো হুম হাম করে চলে যায়। পরশুদিন পোগোর মেজ বৌদি জানলা দিয়ে নীলুকে ডেকে বলেছিল, পোগো যে তোমায় মার্ডার করতে চায় নীলু, খবর রাখো। তাই বটে। নীলুর মনে পড়ল কয়েকদিন যাবৎ সে অফিসে যাওয়ার সময় লক্ষ্য করেছে পোগো নিঃশব্দে আসছে তার পেছন পেছন। বাসস্টপ পর্যন্ত আসে। নীলু কখনো ফিরে তাকালে পোগো ঊর্ধ্বমুখে আকাশ দেখে আর বিড়বিড় করে গাল দেয়। আজ বিষচাক্কি ঝাঁক হয়ে যাওয়ায় নীলুর মেজাজ ভালো ছিল না। নবীনের মিষ্টির দোকানের সিঁড়িতে বসে সিগারেট ফুঁকছিল পোগো। নীলুকে দেখেই আকাশে তাকালো। না দেখার ভান করে কিছু দূর গিয়ে নীলু টের পেল পোগো পিছু নিয়েছে। নীলু ঘুরে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে পোগো উল্টো বাগে ঘুরে হাঁটতে লাগলো। এগিয়ে গিয়ে তার পাছায় ডান পায়ের একটা লাথি কষালো নীলু। শালা বদের হাঁড়ি! কাঁই শব্দ করে ঘুরে দাঁড়ায় পোগো। জিভ আর প্যালেটের কোনো দোষ আছে পোগোর, এখনও জিভের আড় ভাঙেনি। 36 বছরের শরীরে 3 বছর বয়সী মগজ নিয়ে সে ঘুরে বেড়ায়। গরম খেয়ে বলল, খুব ঠাবান নীলু, বলে ডিট্টি, খুব ঠাবান। ফের কষাবো আর একটা। পোগো থিতিয়ে যায়।
শার্টের ভেতরেই লুকোনো হাতে ছুরি বের করবার প্রাক্কালের ভঙ্গিতে রেখে বলে, একদিন ফুটে যাবি ঢালা। নীলু আর একবার ডান পা তুলতেই পোগো পিছিয়ে যায়, বিড়বিড় করতে করতে কারখানার পাশের গলিতে ঢুকে পড়ে। সেই কবে থেকে মার্ডারের স্বপ্ন দেখে পোগো। 7-8খানা ছুরি বিছানায় নিয়ে ঘুমোতে যায়, পাছে নিজের ছুরি ফুটেও নিজেই মরে সেই ভয়ে ও ঘুমোলে ওর মা এসে হাতড়ে হাতড়ে ছুরিগুলো সরিয়ে দেয়। মার্ডারের বড় শখ পোগোর। সারাদিন সে লোককে কত মার্ডারের গল্প করে। কলকাতায় হাঙ্গামা লাগলে ছাতে উঠে দুহাত তুলে লাফায়। মার্ডারের গল্প যখন শোনে তখন থির হয়ে যায়। নীলু গতবার গ্রীষ্মে দার্জিলিং বেড়াতে গিয়ে একটা ভোজালি কিনেছিল, তাই সেই শখের ভোজালিটা দিন-7 আগে একদিনের জন্য ধার নিয়েছিল পোগো। ফেরত দেওয়ার সময় চাপা গলায় বলেছিল, ভয় নেই, ভালো করে ধুয়ে দিয়েছি। কি ধুয়েছিস? জিজ্ঞেস করেছিল নীলু। অর্থপূর্ণ হেসেছিল পোগো, উত্তর দেয়নি। তোমরা বুঝে নাও কি ধুয়েছি। সেদিনও একটা লাথি কষিয়েছিল নীলু। শালার শয়তানি বুদ্ধি দেখো, ধুয়ে দিয়েছি। কি ধুয়েছি সব্বে পোগোর বাচ্চা? সেই থেকেই বোধহয় নীলুকে মার্ডার করার জন্য ঘুরছে পোগো। তার লিস্টে নীলু ছাড়া আরও অনেকের নাম আছে যাদের সে মার্ডার করতে চায়। আজ সকালে ব্রিটিশকে খুঁজছে নীলু। কাল ব্রিটিশ জিতেছে 270 কি 80 টাকা, সেই নিয়ে খিচাং হয়ে গেল কাল। গলির মুখ আটকে খুদে প্যান্ডেল বেঁধে বাচ্চাদের ক্লাবে রজত জয়ন্তী হচ্ছিল কাল সন্ধেবেলায়। পাড়ার মেয়ে বউ বাচ্চারা ভিড় করেছিল খুব। সেই ফাংশন যখন জমজমাট, তখন বড় রাস্তায় ট্যাক্সি থামিয়ে ব্রিটিশ নামলো। টলতে টলতে ঢুকলো গলিতে, 2 বগলে বাংলার বোতল, সঙ্গে ছোটকু। পাড়ায় পা দিয়ে ফাংশনের ভিড় দেখে নিজেকে জাহির করার জন্য 2 হাত ওপরে তুলে হাঁকার ছেড়েছিল ব্রিটিশ। ঈদ কা চাঁদ! বগল থেকে 2টো বোতল পড়ে গিয়ে ফটফটাস করে ভাঙলো। হুড়দৌড় লেগে গেছিলো বাচ্চাদের ফাংশনে। 5 বছরের টুমি রানী তখন ডায়াসে দাঁড়িয়ে কাঠবেড়ালি পেয়ারা তুমি খাও বলে দুলতে দুলতে থেমে ভ্যাঁ করার জন্য হাঁ করেছিল মাত্র। সেই সময় নীলু, যোগু, জাপান এসে দুটোকে ধরে নিয়ে গেছিল হরতুনে চায়ের দোকানে। নীলু ব্রিটিশের মাথায় জল ঢালে, আর জাপান পিছন থেকে হাঁটুর গুঁতো দিয়ে জিজ্ঞেস করে, কত জিতেছিস? প্রথমে ব্রিটিশ চেঁচিয়ে বলেছিল, আব্বে 50,000। জাপান আরও 2বার হাঁটু চালাতেই সেটা নেমে এলো 2,000-এ। সেটাও বিশ্বাস হলো না কারো। পাড়ার বুকি বিশুর কাছ থেকে সবাই জেনেছে ঈদ কা চাঁদ হট ফেভারিট ছিল। আরও কয়েকবার ঝাঁকার খেয়ে সত্যি কথা বলল ব্রিটিশ, 300। মাইরি বলছি, বিশ্বাস কর। পকেট সার্চ করে 100-2 মতো পাওয়া গিয়েছিল। আজ সকালে তাই ব্রিটিশকে খুঁজছে নীলু। মাসের 21 তারিখ, ব্রিটিশের কাছে 30 টাকা পাওনা। গত শীতে দর্জির দোকান থেকে ব্রিটিশের টেরিকটনের প্যান্টটা ছাড়িয়ে দিয়েছিল নীলু। এতদিন চাইনি, গতকাল নিয়ে যেতে পারতো, কিন্তু মাতালের কাছ থেকে নেওয়া উচিত নয় বলে তখন নেয়নি। আজ দেখা হলে চেয়ে নেবে। চায়ের দোকানে ব্রিটিশকে পাওয়া গেল না। ভিআইপি রোডের মাঝখানে যে সবুজ ঘাসের চত্বরে তারা আড্ডা মারে, সেখানেও না। ফুলবাগানের মোড় পর্যন্ত এসে দেখল নীলু, কোথাও নেই। কাল রাতে নীলু বেশিক্ষণ ছিল না হরতুনের দোকানে। জাপান, যোগু ওরা ব্রিটিশকে ঘিরে বসেছিল। বহুকাল তারা এমন মানুষ দেখেনি যার পকেটে ফালতু 200 টাকা। জাপান মুখ চোকাচ্ছিল। কে জানে রাতে আবার ওরা ট্যাক্সি করে ধর্মতলার দিকে গিয়েছিল কিনা। গিয়ে থাকলে ওরা এখনও বিছানা নিয়ে আছে, দুপুর গড়িয়ে উঠবে। ব্রিটিশের বাড়িতে আজকাল যায় না নীলু। ব্রিটিশের মা আর দাদার সন্দেহ ওকে নষ্ট করেছে নীলুই। নইলে নীলু গিয়ে ব্রিটিশকে টেনে তুলতো বিছানা থেকে, বলতো, না হকের পয়সা পেয়েছিস, হিস্সা চাই না, আমার হকেরটা দিয়ে দে। না, আবার ভেবে দেখল নীলু, 200 টাকা, মাত্র 200 টাকার আয়ুব এ বাজারে কতক্ষণ। কাল যদি ওরা সেকেন্ড টাইম গিয়ে থাকে ধর্মতলায়, তবে ব্রিটিশের পকেটে এখন হপ্তার খরচও নেই। মোড়ে দাঁড়িয়ে একটা সিগারেট ধরায় নীলু। ভাবে, 20 চাক্কি যদি ঝাঁক হয়েই গেল, তবে কিভাবে বাড়ির লোকজনের ওপর একটা মৃদু প্রতিশোধ নেওয়া যায়। অমনি শোভন আর তার বউ বল্লরীর কথা মনে পড়ে গেল তার। শোভন কাজ করে কাস্টমসে। 3 বারে 3টে বিলিতি টেডিলিন শার্ট তাকে দিয়েছে শোভন, আর দিয়েছে সস্তার একটা গ্রুইন ঘড়ি।
তার ভদ্রলোক বন্ধুদের মধ্যে শোভন একজন, যাকে বাড়িতে ডাকা যায়। কতবার ভেবেছে নীলু শোভন, বল্লরী আর ওদের দুটো কচি মেয়েকে এক দুপুরের জন্য বাড়িতে নিয়ে আসবে, খাইয়ে দেবে ভালো করে। খেয়ালই থাকে না এসব কথা। মাত্র 3 স্টপ দূরে থাকে শোভন। মাত্র সকাল 9টা বাজে। আজ ছুটির দিন। বল্লরী নিশ্চয়ই রান্না চাপিয়ে ফেলেনি। উনুনে আঁচ দিয়ে চা ফা লুচি ফুচি হচ্ছে এখনও। দুপুরে খাওয়ার কথা বললে সেটা বোধহয় খুব বেশি দেরি হবে না এখনও। 36 নম্বর বাসটা থামতেই উঠে পড়ল নীলু। উঠেই বুঝতে পারে বাসটা দখল করে আছে 10-12 জন ছেলে ছোকরা, পরনে শার্ট পায়জামা কিংবা সরু প্যান্ট, বয়স 16-র এদিক ওদিক। তাদের হাসির শব্দে থুতু ফেলার আগের গলা খাঁকারির খ্যা খ্যা শব্দ শোনা যাচ্ছিল। লেডিস সিটে 2-3 জন মেয়ে ছেলে বাইরের দিকে মুখ ফিরিয়ে বসে। 2-4 জন ভদ্রলোক ঘাড় শটান করে পাথরের মতো সামনের শূন্যতার দিকে চেয়ে আছে। ছোকরারা নিজেদের মধ্যে চেঁচিয়েই কথা বলছে, উল্টোপাল্টা কথা, গানের কলি। কন্ডাক্টর 2 জন 2 দরজায় সেঁটিয়ে দাঁড়িয়ে, ভাড়া চাইবার সাহস নেই। তবু ছোকরাদের একজন দলের পরমেশ নামে আরেকজনকে ডেকে বলছে, পরমেশ, আমাদের ভাড়াটা দিলি না? কত করে? আমাদের হাফ টিকিট, 5 পয়সা করে দিয়ে দে। এই যে কন্ডাক্টর দাদা, 5 পয়সার টিকিট আছে তো, 12খানা দিন। পিছনের কন্ডাক্টর রোগা লম্বা ফর্সা, না কামানো কয়েকদিনের দাড়ি থুতনিতে জমে আছে, এবড়ো খেবড়ো গজিয়েছে গোঁফ। তাতে তাকে বিষণ্ণ দেখায়। সে তবু একটু হাসল ছোকরাদের কথায়, অসহায় হাসিটি। নীলু বসার জায়গা পায়নি। কন্ডাক্টরের পাশে দাঁড়িয়ে সে বাইরের দিকে মুখ ফিরিয়েছিল। বাইরের কোথাও পরিবার পরিকল্পনার হোর্ডিং দেখে জানলার পাশে বসে একটা ছেলে চেঁচিয়ে বলল, লাল ত্রিভুজটা কী বলতো মাইরি? ট্রাফিক সিগন্যাল রে, লাল দেখলে থেমে যাবি। আরে নিরোধ, নিরোধটা কি যেন? রাজার টুপি, রাজার টুপি, খ্যা খ্যা খ্যা। পরের স্টপে বাস আসতে তারা হেঁকে বলল, মেধে লেডিস। নেমে গেল সবাই। বাসটাকে ফাঁকা নিস্তব্ধ মনে হলো এবার। সবাই শরীর স্লথ করে দিল। একজন চশমা চোখে যুবা কন্ডাক্টরের দিকে চেয়ে বলল, লাথি দিয়ে নামিয়ে দিতে পারেন না এইসব এলিমেন্টকে? কন্ডাক্টর ম্লান মুখে হাসে। ঝুঁকে নীলু দেখছিল ছেলেগুলো রাস্তা থেকে বাসের উদ্দেশ্যে টিটকিরি ছড়ে দিচ্ছে। কান কেমন গরম হয়ে যায় তার। লাফিয়ে নেমে পড়তে ইচ্ছে করে। লাঠি, ছোরা, বোমা, যা হোক অস্ত্র নিয়ে কয়েকটাকে খুন করে আসতে ইচ্ছে করে। হঠাৎ পোগোর মুখখানা মনে পড়ে নীলুর। জামার আড়ালে ছোরা নিয়ে ঘুরে বেড়াচ্ছে পোগো। স্বপ্ন দেখছে মার্ডারের। তারা সবাই পোগোর পিছনে লাগে, মাঝে মাঝে লাথি কষায়। তবু কেন যে পোগোর মতোই এক তীব্র মার্ডারের ইচ্ছে জেগে ওঠে নীলুর মধ্যেও মাঝে মাঝে। এত তীব্র সেই ইচ্ছে যে আবেগ কমে গেলে শরীরে একটা অবসাদ আসে, তেতো হয়ে যায় মন। শোভন বাথরুমে, বল্লরী এসে দরজা খুলে চোখ কপালে তুলল। ও মা, আপনার কথাই ভাবছিলাম সকালবেলায়, অনেক দিন বাঁচবেন। শোভনের বৈঠকখানাটি খুব ছিমছাম সাজানো। বেতের সোফা, কাঁচের বুককেস, গ্রুন্ডিগের রেডিওগ্রাম, কাঠের টবে মানি প্ল্যান্ট, দেওয়ালে বিদেশি 12 ছবিওয়ালা ক্যালেন্ডার, মেঝে কয়ের কার্পেট, মাঝখানে নিচু টেবিলের ওপর মাখনের মতো রঙের ঝকঝকে অ্যাস্ট্রেটারও সৌন্দর্য দেখবার মতো। মেঝে ইংরেজি ছড়ার বই খুলে বসেছিল শোভনের 4 আর 3 বছরের মেয়ে মিলি আর জুলি। একটু ইংরেজি কায়দাতেই থাকতে ভালোবাসে শোভন। মিলিকে কিন্ডারগার্টেনের বাস এসে নিয়ে যায় রোজ। সে ইংরেজি ছড়া মুখস্থ বলে। নীলুকে দেখেই মিলিজুলি টপাটপ উঠে দৌড়ে এলো। মিলি বলে, তুমি বলেছিলে ভাত খেলে হাত এঁটো হয়, এঁটো কি? দুজনকে দুকোলে তুলে নিয়ে ভারী একরকমের সুখবোধ করে নীলু। ওদের গায়ে শৈশবের আশ্চর্য সুগন্ধ। মিলিজুলি তার চুল, জামার কলার লণ্ডভণ্ড করতে থাকে। তাদের শরীরের ফাঁক দিয়ে মুখ বের করে নীলু বল্লরীকে বলে, তোমার হাঁড়ি চড়ে গেছে নাকি উনুনে? এইবার চড়বে, বাজারে এলো এই মাত্র। হাঁড়ি ক্যান্সেল করো আজ। বাপ গেছে বারুইপুরে, সকালে 20 চাক্কি ঝাঁক হয়ে গেল, সেটা পুষিয়ে নিতে হবে তো। তোমার এ দুটো পুঁটলি নিয়ে দুপুরের আগেই চলে যেও আমার গাড্ডায়, খুমেলিও সবাই। বল্লরী ঝেঁঝে ওঠে,
কী যে সব অসভ্য ভাষা শিখেছেন বাজি লোকদের কাছে থেকে থেকে, নেমন্তন্নের ওই ভাষা। বাথরুম থেকে শোভন চেঁচিয়ে বলে, চলে যাস না নীলু, কথা আছে। যেও কিন্তু, নীলু বল্লরীকে বলে, নইলে আমার প্রেস্টিজ থাকবে না। বাহ, আমার যে ডালের জ্বর চড়ানো হয়ে গেছে, এত বেলায় কি নেমন্তন্ন করে মানুষ? নীলু সেসব কথায় কান দেয় না, মিলিজুলির সঙ্গে কথা বলতে শুরু করে। শোভন সকালেই দাড়ি কামিয়েছে, নীল গাল, মেদবহুল শরীরে এঁটে বসেছে ফিনফিনে গেঞ্জি, পরনে পাট ভাঙা পায়জামা। গত বছর যৌথ পরিবার থেকে আলাদা হয়ে এলো শোভন। বাসা খুঁজে দিয়েছিল নীলুই 4 দিনের নোটিসে। এখন সুখে আছে শোভন। যৌথ পরিবারে থাকার সময় এত নিশ্চিন্ত, তৃপ্ত আর সুখী দেখাতো না তাকে। পাছে হিংসা হয়, সেই ভয়ে চোখ সরিয়ে নেয় নীলু। নেমন্তন্নের ব্যাপার শুনে শোভন হাসে। আমিও যাবো করছিলাম তোর কাছে, এর মধ্যে চলেই যেতাম, ভালোই হলো। 1 কাপ চা আর প্লেটে বিস্কুট সাজিয়ে ঘরে আসে বল্লরী। শোভন হতাশ গলায় বলে, বাহ, মোটে 1 কাপ করলে? ছুটির দিন এ সময় আমারও তো 1 কাপ পাও না। বল্লরী গম্ভীরভাবে বলে, বাথরুমে যাওয়ার আগেই তো 1 কাপ খেয়েছো। মিষ্টি ঝগড়া করে দুজন। মিলিজুলির গায়ের অদ্ভুত সুগন্ধে ডুবে থেকে শোভন আর বল্লরীর আদর করা গলার স্বর শুনে নীলু সম্মোহিত হয়ে যেতে থাকে। তারপর হঠাৎ গা ঝাড়া দিয়ে উঠে বলে, চলি রে, তোরা ঠিক সময় চলে যাস। শুনুন শুনুন, আপনার সঙ্গে কথা আছে। বল্লরী তাকে থামায়। কী কথা? বলছিলাম না, আজ সকালেই ভেবেছি আপনার কথা। তার মানে নালিশ আছে একটা। কারা বলুন তো আমাদের বাড়ির দেওয়ালে রাজনীতির কথা লিখে যায়? তারা কারা? আপনাদেরই তো এলাকা এটা, আপনার তো জানার কথা। কি লিখেছে? সে অনেক কথা, ঢোকার সময় দেখেননি? বর্ষার পর নিজেদের খরচে বাইরেটা রং করালো, দেখুন গিয়ে, কালো রং দিয়ে ছবি এঁকে লিখে কি করে গেছে শ্রী। তাছাড়া রাত ভোর লেখে, গোলমালে আমরা কাল ঘুমোতে পারিনি। নীলু উদাসভাবে বলে, বারণ করে দিলেই পারো। কে বারণ করবে? আপনার বন্ধু ঘুমোতে না পেরে উঠে সিগারেট ধরালো আর ইংরেজিতে আপন মনে গালাগালি দিতে লাগলো, ভ্যাগাবন্ডস, মিসফিটস, প্যারাসাইটস, আরও কত কি। সাহস নেই যে উঠে ছেলেগুলোকে ধমকাবে। তা তুমি ধমকালে না কেন? নীলু বলে, উদাস ভাবটা বজায় রেখেই। বল্লরী হাসলো উজ্জ্বলভাবে, বলল, ধমকাইনি নাকি? শেষমেশ আমিই তো উঠলাম, জানলা দিয়ে গলা বাড়িয়ে বললাম, ভাই আমরা কি রাতে একটু ঘুমাবো না? আপনার বন্ধু তো আমার কাণ্ড দেখে অস্থির, পিছন থেকে আঁচল টেনে ফিসফিস করে চলছে, চলে এসো, ওরা ভীষণ ইতর, যাতা বলে দেবে। কিন্তু ছেলেগুলো খারাপ না, বেশ ভদ্রলোকের মতো চেহারা, ঠোঁটে সিগারেট জ্বলছে, হাতে কিছু চটি চটি বই, প্যাম্পলেট। আমার দিকে হাত জোর করে বলল, বৌদি আমাদেরও তো ঘুম নেই, এখন তো ঘুমের সময় না এদেশে। বললুম, আমার দেয়ালটা আমার নোংরা হয়ে গেল যে। একটা ছেলে বলল, কে বলল নোংরা? বরং আপনার দেওয়ালটা অনেক ইম্পর্টেন্ট হলো আগের চেয়ে, লোকে এখানে দাঁড়াবে, দেখবে, জ্ঞান লাভ করবে। আমি বুঝলুম খামোখা কথা বলে লাভ নেই। জানলা বন্ধ করতে যাচ্ছি, অমনি একটা মিষ্টি চেহারা ছেলে এগিয়ে এসে বলল, বৌদি আমাদের একটু চা খাওয়াবেন, আমরা 6 জন আছি। নীলু চমকে উঠে বললে, খাওয়ালে নাকি? বল্লরী মাথা হেলিয়ে বলল, খাওয়াবো না কেন? সে কি? শোভন মাথা নেড়ে বলল, হার বলিস না, ভীষণ ডেয়ারিং এই মহিলাটি, একদিন বিপদে পড়বে। হা হা, ভয়ের কি? এই টুকু সব ছেলে আমার ভাই বাবলুর বয়সী, মিষ্টি কথাবার্তা। তাছাড়া এই শরতের হিমে সারা রাত জেগে বাইরে থাকছে, ওদের জন্য না হয় একটু কষ্ট করলাম। শোভন হাসে, হাত তুলে বল্লরীকে থামিয়ে বলে, তার মানে তুমিও ওদের দলে? হা হা, আমি কি জানি ওরা কোন দলের? আজকাল হাজারো দল দেয়ালে লেখে, আমি কি করে বুঝবো? তুমি ঠিকই বুঝেছ। তোমার ভাই বাবলু কোন দলে তা কি আমি জানি না? সেদিন খবরের কাগজে বাবলুর কলেজের ইলেকশনের রেজাল্ট তোমাকে দেখালুম না? তুমি ভাইয়ের দলের সিম্পাথাইজার। অসহায়ভাবে বল্লরী নীলুর দিকে তাকায়, কাঁদো কাঁদো মুখ করে বলে, না বিশ্বাস করুন, আমি দেখিও নি ওরা কি লিখেছে। নীলু হাসে, কিন্তু চা তো খাইয়েছ? হ্যাঁ, সে তো 5 মিনিটের ব্যাপার, গ্যাস জ্বেলে 6 পেয়ালা চা করতে কতক্ষণ লাগে? ওরা কি খুশি হলো, বলল, বৌদি দরকার পড়লে আমাদের ডাকবেন। যাওয়ার সময় পেয়ালাগুলো জল দিয়ে ধুয়ে দিয়ে গেল, ওরা ভালো না? নীলু শান্তভাবে একটু মুচকি হাসে।
কিন্তু তোমার নালিশ ছিল বলছিলে যে, এ তো নালিশ নয়, প্রশংসা। না, নালিশই। কারণ আজ সকালে হঠাৎ গোটা 2 বড় বড় ছেলে এসে হাজির, বলল, আপনাদের দেওয়ালে ওসব লেখা কেন? আপনারা কি এসব অ্যালাউ করেন? আপনার বন্ধু ঘটনাটা বুঝিয়ে বলতে ওরা থমথমে মুখ করে চলে গেল। আপনি ওই 6 জনকে যদি চিনতে পারেন তবে বলবেন ওরা যেন আমাদের দেওয়ালে না লেখে। লিখলে আমরা বড় বিপদে পড়ে যাই। 2 দলের মাঝখানে থাকতে বড় ভয় করে আমাদের। বলবেন যদি চিনতে পারেন। শোভন মাথা নেড়ে বলে, তার চেয়ে নীলু, তুই আমার জন্য আর একটা বাসা দেখ। এই দেওয়ালে লেখা নিয়ে ব্যাপার কদ্দূর গড়ায় কে জানে। এরপর বোমা কিংবা পেটও ছড়ে দিয়ে যাবে জানলা দিয়ে, রাস্তায় পেলে আলু টপকাবে। তার উপর বল্লরি ওদের চা খাইয়েছে। যদি সে ঘটনার সাক্ষী সাবুত কেউ থেকে থাকে তবে এখানে থাকাটা বেশ রিস্কি এখন। বল্লরি নীলুর দিকে চেয়ে বলল, বুঝলেন তো, আমাদের কোনো দলের উপরেই রাগ নেই। রাত জাগা 6টা ছেলেকে চা খাইয়েছি, সে তো আর দল বুঝে নয়, অন্য দলের হলেও তো খাওয়াতাম। বেরিয়ে আসার সময় দেওয়ালের লেখাটা নীলু এক পলক দেখল। তেমন কিছু দেখার নেই। সারা কলকাতার দেওয়াল জুড়ে ছড়িয়ে আছে বিপ্লবের ডাক, নিঃশব্দে। কয়েকদিন আগে এক সকালবেলায় হরলালের জ্যাঠামশাইকে নীলু দেখেছিল প্রাতঃভ্রমণ সেরে ফেরার পথে লাঠি হাতে দাঁড়িয়ে আছেন দেওয়ালের সামনে, পড়ছেন লেখা। নীলুকে দেখে ডাক দিলেন তিনি। বললেন, এই সব লেখা দেখেছো নীলু? কীরকম স্বার্থপরতার কথা! আমাদের ছেলেবেলায় মানুষকে স্বার্থ ত্যাগের কথাই শেখানো হতো। এখন এরা শেখাচ্ছে স্বার্থ সচেতন হতে, হিংস্র হতে। দেখেছো কীরকম উল্টো শিক্ষা? নীলু শুনে হেসেছিল। উনি গম্ভীর হয়ে বললেন, হেসো না। রামকৃষ্ণদেব যে কামিনী কাঞ্চন সম্বন্ধে সাবধান হতে বলেছিলেন তার মানে বোঝো? নীলু মাথা নেড়েছিল। না। উনি বললেন, আমি এতদিনে সেটা বুঝেছি। রামকৃষ্ণদেব আমাদের 2টো অশুভ শক্তি সম্বন্ধে সচেতন হতে বলেছিলেন। একটা হচ্ছে ফ্রয়েডের প্রতীক কামিনী, অপরটা মার্কসের কাঞ্চন। ওই 2 তত্ত্ব পৃথিবীকে ব্যভিচার আর স্বার্থপরতার দিকে নিয়ে যাচ্ছে। তোমার কি মনে হয়? নীলু ভীষণ হেসে ফেলেছিল। হরলালের জ্যাঠামশাই রেগে গিয়ে দেওয়ালে লাঠি ঠুকে বললেন, তবে এর মানে কি? হ্যাঁ, পড়ে দেখো এসব ভীষণ স্বার্থপরতার কথা কি না। তারপর থেকে যতবার সেই কথা মনে পড়েছে ততবার হেসেছে নীলু, একা একা। বেলা বেড়ে গেছে। বাসায় খবর দেওয়া নেই যে শোভনরা খাবে। খবরটা দেওয়া দরকার। ফুলবাগানে মোড় থেকে নীলু একটা শর্টকাট ধরল। বড় রাস্তায় যেখানে গলির মুখ এসে মিশেছে সেখানেই দেওয়ালে পিঠ দিয়ে দাঁড়িয়ে আছে সাধন, নীলুর 4র্থ ভাই। কলেজের শেষ ইয়ারে পড়ে। নীলুকে দেখে সিগারেট লুকোলো। পথ চলতি অচেনা মানুষের মতো দুজনে দুজনকে চেয়ে দেখল, একটু চোখ সরিয়ে নিল। তাদের দেখে কেউ বুঝবে না যে তারা এক মায়ের পেটে জন্মেছে, একই ছাদের নিচে একই বিছানায় শোয়। নীলু শুধু জানে সাধন তার ভাই। সাধনের আর কিছুই জানে না সে। কোন দল করছে সাধন, কোন পথে যাচ্ছে, কেমন তার চরিত্র, কিছুই জানা নেই নীলুর। কেবল মাঝে মাঝে ভোরবেলা উঠে সে দেখে সাধনের আঙুলে, হাতে কিংবা জামায় আলকাতরার দাগ। তখন মনে পড়ে গভীর রাতে ঘুমোতে এসেছিল সাধন। এখন কেন জানে না সাধনের সঙ্গে একটু কথা বলতে ইচ্ছে করছিল নীলুর। সাধন, তুই কেমন আছিস? তোর জামা প্যান্ট নিয়েছিস তুই? অনার্স ছাড়িসনি তো? এরকম কত জিজ্ঞাসা করার আছে। একটু এগিয়ে গিয়েছিল নীলু। ফিরে আসবে কিনা ভেবে ইতস্তত করছিল। মুখ ফিরিয়ে দেখল সাধন তার দিকেই চেয়ে আছে এক দৃষ্টে। হয়তো জিজ্ঞাসা করতে চায়, দাদা ভালো আছিস তো? বড্ড রোগা হয়ে গেছিস, তোর ঘাড়ের নলি দেখা যাচ্ছে রে। কুসুমদির সঙ্গে তোর বিয়ে হলো না শেষ পর্যন্ত, না? ওরা বড় লোক তাই? তুই আলাদা বাসা করতে রাজি হলি না তাই? না হোক কুসুমদির সঙ্গে তোর বিয়ে দাদা, কিন্তু আমরা ভাইয়েরা তো জানি তোর মন কত বড়। বাবার পর তুই কেমন আগলে আছিস আমাদের। আহারে দাদা,
রোদে ঘুরিস না, বাড়ি যা। আমার জন্য ভাবিস না, আমি রাত চড়া। কিন্তু নষ্ট হচ্ছি না রে দাদা, নষ্ট হচ্ছি না, ভয় নেই। কয়েক পলক নির্জন গলিপথে তারা দুজনে দুজনের দিকে চেয়ে এরকম নিঃশব্দে কথা বলল। তারপর সামান্য লজ্জা পেয়ে নীলু বাড়ি থেকে হেঁটে যেতে লাগলো। দুপুরে বাড়িতে কাণ্ড হয়ে গেল খুব। নাড়ুমামি কলকল করে কথা বলে, সেই সঙ্গে মা আর ছোটো বোনটা। শোভনের 2 মেয়ে কাণ্ড করলো আরও বেশি। বাইরের ঘরে শোভন আর নীলু শুয়েছিল, ঘুমোতে পারল না। সাধন ছাড়া ভাইয়েরা যে যার আগে খেয়ে বন্ধুবান্ধবদের বাড়িতে কি আস্তানায় কেটে পড়েছিল। তবু যজ্ঞী বাড়ির ভিড়ের মতো হয়ে রইল রবিবারের দুপুর। সবার শেষে খেতে এলো সাধন। মিষ্টি মুখে ডোলটুকু আর গায়ের ফর্সা রং রোদে পুড়ে তেতে কেমন টেনে গেছে। মেঝেতে ছক পেতে বাইরের ঘরে লুডো খেলছিল বল্লরী, মামি আর নীলুর 2 বোন। সাধন ঘরে ঢুকতেই নীলু বল্লরীর মুখখানা লক্ষ্য করল। যা ভেবেছিল তা হলো না। বল্লরী চিনতেও পারল না সাধনকে। মুখ তুলে দেখল একটু, তারপর চালুনির ভিতর ছক্কাটাকে খটাখট খটাখট পেরে ডান ফেলল। সাধনও চিনল না। একটু হতাশ হলো নীলু। হয়তো রাতের সেই ছেলেটা সত্যিই সাধন ছিল না, নয়তো এখনকার মানুষ পরস্পরের মুখ বড় তাড়াতাড়ি ভুলে যায়। নীলু গলা উঁচু করে বলল, তোমার মেয়ে দুটো বড় কাণ্ড করছে বল্লরী, ওদের নিয়ে যাও। আহ, একটু রাখুন না বাবা, আমি প্রায় ঘরে পৌঁছে গেছি। রাত্রির শোতে শোভন আর বল্লরী জোর করে টেনে নিয়ে গেল নীলুকে। অনেক দামি টিকিটে বাজে একটা বাংলা ছবি দেখল তারা। তারপর ট্যাক্সিতে ফিরল। জ্যোৎস্না ফুটেছে খুব। ফুলবাগানের মোড়ে ট্যাক্সি ছেড়ে জ্যোৎস্নায় ধীরে ধীরে হেঁটে বাড়ি ফিরছিল নীলু। রাস্তা ফাঁকা, দুধের মতো জ্যোৎস্নায় ধুয়ে যাচ্ছে চরাচর। দেয়ালে দেয়ালে বিপ্লবের ডাক। নিরপেক্ষ মানুষেরা তারই আড়ালে শুয়ে আছে। দূরে দূরে কোথাও পেটো ফাটবার আওয়াজ ওঠে। মাঝে মধ্যে গলির মুখে মুখে যুদ্ধের ব্যূহ তৈরি করে লড়াই শুরু হয়। সাধন আছে ওই দলে। কে জানে, একদিন হয়তো তার নামে একটা শহীদ স্তম্ভ উই ঢিপির মতো গজিয়ে উঠবে গলির মুখে। পাড়া আজ নিস্তব্ধ। তার মানে নীলুর ছোটলোক বন্ধুরা কেউ আজ মেজাজে নেই। হয়তো ব্রিটিশ আজ মাল খায়নি, যোগু আর জাপান গেছে ঘুমোতে। ভাবতে ভালোই লাগে। শোভন আর বল্লরীর ভালোবাসার বিয়ে। বড় সংসার ছেড়ে এসে সুখে আছে ওরা। কুসুমের বাবা শেষ পর্যন্ত মত করলেন না। এই বিশাল পরিবারে তাঁর আদরের মেয়ে এসে অথই জলে পড়বে। বাসা ছেড়ে যেতে পারল না নীলু। যেতে কষ্ট হয়েছিল। কষ্ট হয়েছিল কুসুমের জন্য। কোনটা ভালো হতো তা সে বুঝলই না। একা হলে ঘুরে ফিরে কুসুমের কথা বড় মনে পড়ে। বাবা ফিরবে পরশু। আরও 2 দিন তার কিছু চাক্কি ঝাঁক যাবে। হাসি মুখেই মেনে নেবে নীলু, নয়তো রাগই করবে, কিন্তু ঝাঁক হবেই। বাবা ফিরে নীলুর দিকে আড়ে আড়ে অপরাধীর মতো তাকাবে, হাসবে মিটিমিটি। খেলাটুকু ভালোই লাগবে নীলুর। সে এই সংসারের জন্য প্রেমিকাকে ত্যাগ করেছে, কুসুমকে। এই চিন্তায় সে কি মাঝে মাঝে নিজেকে মহৎ ভাববে? একা থাকলে অনেক চিন্তার টুকরো ঝরে পড়া কুটুকাটের মতো মাথার ভেতরে চক্কর খায়। বাড়ির ছায়া থেকে পোগো হঠাৎ নিঃশব্দে পিছু নেয়। মনে মনে হাসে নীলু। তারপর ফিরে বলে, পোগো কি চাস? পোগো দূর থেকে বলে, ঠেলা তোকে মার্ডার করব। ক্লান্ত গলায় নীলু বলে, আয় করে যা মার্ডার। পোগো চুপ থাকে একটু, সতর্ক গলায় বলে, মারবি না বল। বড় কষ্ট হয় নীলুর। ধীরে ধীরে পোগোর দিকে এগিয়ে গিয়ে বলে, মারব না, আয় একটা সিগারেট খা। পোগো খুশি হয়ে এগিয়ে আসে। নিশুতি রাতে এক ঘুমন্ত বাড়ির সিঁড়িতে বসে নীলু, পাশে
পাগলা পোগো। সিগারেট ধরিয়ে নেয় দুজনে। তারপর যা নীলু কখনো কাউকে বলতে পারে না, সেই হৃদয়ের দুঃখের গল্প, কুসুমের গল্প অনর্গল বলে যায় পোগোর কাছে। পোগো নিবিষ্ট মনে বুঝবার চেষ্টা করে। শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটা অনবদ্য ছোট গল্প নীলুর দুঃখ। কেমন লাগলো আপনাদের জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করতে পারেন, যদি ইচ্ছে করে তাহলে আপনাদের মতো যারা গল্প শুনতে ভালোবাসেন তাদের সঙ্গে শেয়ারও করতে পারেন। আর যদি আপনাদের গল্প শুনতে ভালো লাগে নিয়মিতভাবে, এবং যদি আপনাদের গল্প শোনার সঙ্গে সঙ্গে আবৃত্তি সংক্রান্ত আলোচনা, শ্রুতি নাটক এসবও মাঝে মাঝে শুনতে ভালো লাগে, তাহলে আমার এই রিসাইটেশন অ্যান্ড মোর চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। ভালো থাকবেন সবাই। নমস্কার।